Assalamu alaikum, dear students and my dear viewers. Today's my topic name is poem. Poem name is The Sands of D. I will try to explain uh, in Bangla. Today's my topic name is the poem. The poem The Sands of D was written by Charles Kingsley. তো যে কোনো কবিতা যদি আমরা পড়তে যাই অ্যাট ফার্স্ট আগে কবিতার লেখকের সম্পর্কে একটু জানতে হবে যে এই কবিতা লিখেছে কে এবং তার জন্মস্থান কোথায়, সে তার ফেমাস ওয়ার্ক মানে অ্যাক্টিভিটিসগুলো কী ছিল এগুলো সম্পর্কে জানতে হয় এবং সে মারা গেল কোথায় মারা গেল তার তারিখটা আমাদের জানতে হয়। তো এখন আমরা দেখব এই চার্লস কিংসলে কোথায় জন্মগ্রহণ করে, কত সালে জন্মগ্রহণ করে, কোথায় মারা যায়। তো চার্লস কিংসলে ওয়াজ ব্রন অন 12 জুন 1819 ইন ইংল্যান্ড। সে 1819 সালের 12 জুন ইংল্যান্ডে জন্মগ্রহণ করে। হি ওয়ার্কড অ্যাজ ইউনিভার্সিটি প্রফেসর, সে ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে কাজ করেছেন। হিজ famous activities were notable activities. They are yeast, hyphasia, the water babies, etc. He died in 23 January in 1875, Hampshire, England. তো বন্ধুরা, আজকে যে কবিতাটা পড়ব সেটা হলো দ্য স্যান্ডস অফ ডি ওয়াজ রিটেন বাই চার্লস কিংসলে। Oh Mary, go and call the cattle home, and call the cattle home, and call the cattle home across the sands of Dee. The western wind and wild and drunk with foam, and all alone went she. This poem has consisted of 4 stanzas. এই কবিতাটা 4টা স্ট্যান্জাস নিয়ে গঠিত। তো অলরেডি আমি ফার্স্ট স্ট্যান্জা পড়েছি, এখন ফার্স্ট স্ট্যান্জা আমি এক্সপ্লেইন করব বাংলাতে। ও মেরি, এখানে ও মেরিটা কে? হুইজ মেরি? মেরি এখানে একটা ক্যারেক্টার। মেরি একটা মেরি ওয়াজ অ্যান ইংলিশ গার্ল। মেরি এখানে একটা ছোট্ট ইংরেজ বালিকা। এখানে আরও 2টা ক্যারেক্টার আছে, ম্যারিজ ফাদার অ্যান্ড মাদার অর প্যারেন্টস। ম্যারির পিতামাতা এবং তার ম্যারি, এই 3টা ক্যারেক্টার মেইন ইন দিস পয়েন্ট। তো ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, এখানে তার পিতামাতা মেরিকে বলছে, মেরি তুমি ডি নদীর প্রান্ত থেকে বা ব্যাঙ্ক অফ দ্য রিভার মানে ডি নদীর কিনারা থেকে ধার থেকে গবাদি পশুর পালগুলো বাড়িতে নিয়ে আসো। তা এখানে যে ম্যারি ওয়াজ আস্কড টু ব্রিং দ্য ক্যাটল ব্যাক হোম, ম্যারিকে বলা হয়েছে তার বাবা মা কর্তৃক যে তুমি কি ডি নদীর প্রান্ত থেকে কি নিয়ে আসো, গবাদি পশুর পালগুলো নিয়ে আসো। এখানে রিপিটেশন করা হয়েছে অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, এখানে একটা রিপিটেশন। এইটা আমরা যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি তারা বুঝতে পারবে। তো এটা এখানে মেইন ফ্যাক্ট না, এখানে মেইন ফ্যাক্ট হলো থিমটা। দ্য ওয়েস্টার্ন উইন্ড অ্যান্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্রাঙ্ক উইথ ফর্ম অ্যান্ড ওয়াল অ্যালন শি ওয়েন্ট, এখানে বলা হয়েছে পশ্চিমা বৈরী বাতাস। এখানে ওয়াইল্ড বলতে অ্যানিমাল বা মানে এখানে বন্য পশুদেরকে বোঝানো হয়নি, এখানে বন্য পশুদের যে ক্যারেক্টার যে ফিচারগুলো এখানে আমরা এই যে ওয়েস্টার্ন উইন্ড, পশ্চিমা বাতাসের মধ্যে সেটা ভয়ঙ্কর একটা রূপ দেখতে পাচ্ছি। দ্য ফ্রাইটেন্ডিং নেচার অফ ওয়েস্টার্ন উইন্ড অ্যান্ড টায়ার্ড, আমরা ওয়েস্টার্ন উইন্ডের মধ্যে এটা দেখতে পাচ্ছি যে ফেনাই ভেজা এই ওয়েস্টার্ন বৈরী বাতাস ধেয়ে আছে। অ্যান্ড অল অ্যালোন শি
ওয়েন্ট শি। এর মধ্যে মেরি কিন্তু অলরেডি ডি নদীর পাড়ে চলে গিয়েছে। সেকেন্ড স্ট্যান্ডার্ডে বলা হয়েছে দ্য ওয়েস্টার্ন ট্রাড ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড অ্যান্ড ওভার অ্যান্ড স্যান্ড। ও অ্যাপোস্ট্রফি ইয়ার দেওয়া আছে, এইটাকে আমরা ওভার বলবো, দুইবার দেওয়া আছে, রিপিটেশন আছে ওভার দ্য স্যান্ড অ্যান্ড অ্যারাউন্ড বা অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ডস। As far as I could see, the rolling mist came down and hid the land, and never home came she. দ্বিতীয় স্ট্যান্ডাতে বলা হয়েছে দ্য ওয়েস্টার্ন টাইড kept up along the sand. পশ্চিমা ঢেউ তীর বরাবর হামাগুড়ি দিয়ে আছে। এখানেও আসলে এখানে তো ওয়েস্টার্ন ট্রাইড মানে এই যে ঢেউ, পশ্চিমা ঢেউ কি হামাগুড়ি দিয়ে আসতে পারে? হামাগুড়িতে শিশুবেলায় ছোট মানুষ হামাগুড়িতে হাঁটে। আসলে তার ভয়ঙ্কর রূপটা দেখা যাচ্ছে, তার ফ্রাইটেন্ডিং নেচার অফ স্যান্ডস অফ দ্য ডি। এই ডি নদীর যে একটা ভয়ঙ্কর একটা রূপ আছে, হ্যাঁ, এই নদী যে সবসময় মানুষকে কষ্ট দেয়, সেই দিকটাই এখানে তুলে ধরেছে। দ্য ওয়েস্টার্ন টাইড কেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, যে পশ্চিমা ঢেউ তীর বরাবর হামাগুড়ি দিয়ে, হ্যাঁ, এগিয়ে এলো। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, এখানে অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, যে বালুর উপর দিয়ে এবং বালুর চারদিক দিয়ে অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর দেখা যায়, হ্যাঁ, দ্য রোলিং মিস্ট খেম ডাউন অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, বলতেছে কুয়াশাময় ঘূর্ণায়নময় কুয়াশা নেমে আসলো, ওই স্থানগুলো ঢেকে দিল। অ্যান্ড নেভার হোম কেম শি, সে কখনো আর ফিরে আসবে না। এখানে সে কখনো আর ফিরে আসবে না, এখানে এটা মেরিকে বোঝানো হয়েছে। মেরি কারণ সে তো অলরেডি সে ওখানে একাই চলে গেছে, হ্যাঁ, বাধা বিপত্তি, এই ওয়েস্টার্ন নদীর যে ফাইটেন্ডিং নেচার, এটাকে অবস্ট্যাকল না করে সে ডিরেক্টলি চলে গেছে তার গবাদি পশুর জন্য। কিন্তু সাফোকেটেড ইন ওয়াটার, ওখানে গিয়ে যে এই ঘূর্ণায়মান কুয়াশা নেমে আসলো এবং বালুর যে ঢেউগুলো আসলো এবং তার উপর দিয়ে বালুগুলো পড়ে গেল, চারদিকে কুয়াশা পড়ে গেল, এটাতে সে ঢাকা পড়ে গেছে। সে ওখানে আই থিঙ্ক দ্যাট আমরা উই ক্যান সে দ্যাট বা আই ক্যান সে দ্যাট শি ইজ ডেড, আমরা বলতে পারি। তো ও থার্ড স্ট্যান্জা, ও ইজ ইট উইড ওর ফিশ ওর ফ্লোটিং হেয়ার, এ স্টিচ অফ গোল্ডেন হেয়ার, and don't maidens here above the nets at sea, was never salmon yet that shone so far among the stakes of thee. ও বলছে এইটাই কি উইড, মানে ওইটা কি এখানে যে ওই ডি নদীর মধ্যে তারা দেখতে পাচ্ছে ভাসমান কোনো কিছু আবর্জনা বা অনেক সময় অনেক কিছু দেখা যায় বা অনেক কিছু দেখতে পাচ্ছে, তো তারা বলছে ওইটা কি আগাছা, ওইটা কি কোনো মাছ, ওইটা কি কোনো ভাসমান চুল, হ্যাঁ, একগুচ্ছ সোনালি চুল। এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, এখানে এ ব্রাঞ্চ অফ গোল্ডেন হেয়ার বোঝানো হচ্ছে যে ইংল্যান্ডের মহিলাদের সাধারণত সোনালি কালারের চুল হয়ে থাকে, তাই এখানে বলা হয়েছে যে এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, যে ওইটা কি আগাছা, ওইটা কি মাছ, ওইটা কি ভাসমান চুল বা একগুচ্ছ গোল্ডেন চুল। এ ডন্ট মেইডেন্স হেয়ার, এই মেইডেন্স বলতে আনম্যারিড গার্ল বা বলতে পারি ভার্জিন গার্ল, এখানে ওই ভার্জিন গার্ল বলতে এখানে ওই মেরিকে বোঝানো হয়েছে, যে এই কবিতার আমরা হিরোইন বলতে পারি বা প্রোটাগনিস্ট বলতে পারি, যে এ ড্রন মেইডেন্স হেয়ার। হ্যাঁ, এখানে মেইডেন অর্থ হলো কি ভার্জিন গার্ল বা আনম্যারিড গার্ল, যে ওই
ওই ভার্জিন কুমারী মেয়েটা, হ্যাঁ, কুমারী মেয়েটা কি হয়েছে, অলরেডি সে ডুবে গেছে। অ্যাবাভ দ্য নেটস অ্যাট সি ওয়াজ নেভার স্যালমন ইয়েট দ্যাট শোন সো ফার অ্যামাং দ্য স্টেকস অফ ডি। মানে বলছে ওইটা কি স্যালমন মাছ, তবুও চকচকে অ্যামাং দ্য স্টেকস অফ ডি। এখানে স্টেকস অর্থ হলো পোল বা পোস্ট আমরা বলতে পারি, বাংলায় ওটা আমরা খুঁটি বলবো বা থুম্বা বলি অনেক সময়। তো আমরা এটাকে স্টেক্স অর্থ হলো পোস্ট বা খুঁটি। তাই বলছে ডি নদীর মাঝে বা বাঁধের মাঝে যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলোর সাথে দেখা যাচ্ছে যে ওইটা কি আসলে স্যালমন না আসলে তবুও চকচকে মনে হচ্ছে। বা কৃষকরা যে সরি, এখানে নদীতে তো সাধারণত ফিশারম্যানেরা কি করতে যায়, মাছ ধরতে যায়। হ্যাঁ, তারা ভাবছে যে অ্যাবাভ দ্য নেটস অ্যাট সি, যে ওই ফিশারম্যানদের জালে যে চুল দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটা কি। দে রোয়েড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফ্রম, দাঁড় বেয়ে নিয়ে এলো ওই ঘূর্ণায়মান ফেনার মধ্য দিয়ে। দ্য কুরেল ক্রাউলিং ফ্রম, দ্য কুরেল হাংরি ফ্রম টু হার গ্রেভ বিসাইড দ্য সি। এখানে যে দ্য কুরেল ক্রাউলিং ফ্রম আর দ্য কুরেল হাংরি ফ্রম, এখানে এটাকে দ্য ইন্টেন্সিটি অফ কিউরিটি অফ রিভার অফ দ্য ড্রি, এই যে ডি নদীর যে কুরেলিটি নিষ্ঠুরতা এখানে এক্সপ্লেন করেছে। দ্য কুরেল কাউরিল ফ্রম, কাউরিলিং ফ্রম মানে কি আসলে, ফ্রম মানে তো ফেনা, নদীর বা সমুদ্রের যে ফেনাগুলো হামাগুড়ি দিয়ে আসছে। আর এটা কি করেছে, এটা কিন্তু ওই ম্যারি মেয়েটাকে কি গ্রাস করে ফেলেছে। এটাকে এখানে প্রকাশ পেয়েছে দ্য দ্য ইনসিটি অফ দ্য কুরেলিটি অফ দ্য রিভার অফ দ্য স্যান্ডস অফ ডি। এই যে ডি নদীর যে নিষ্ঠুরতা, নিষ্ঠুর বা হিংস্র, এটা বোঝানো হয়েছে যে এখানে ডি ডি নদী মেরিটাকে গ্রাস করে ফেলেছে। বাট স্টিল দ্য বোর্ডম্যান হেয়ার হার কল অ্যান্ড ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। এখানে বোর্ডম্যান বলতে মাঝিদের বোঝানো হয়েছে, যারা নদীতে, এই ডি নদীতে প্রায় মাছ ধরতে যায় এবং আহ, আহ, তারা মাছ ধরতে যায়, মূলত উদ্দেশ্য তাদের মাছ ধরা, তারা মাছ ধরতে যায় এবং নদীর পাশ দিয়ে। তাই আজও তারা শুনতে পায় যে মেয়েটি এই ডাকছে তাদের গবাদি পশুদের। তো আফটার অল, আমরা যে এই কবিতাটা পাঠের উদ্দেশ্য ছিল যে এইটা একটা পয়েম, এটা কি ধরনের একটা পয়েম, আমরা কিন্তু পয়েম এটা পড়লাম দ্য স্যান্ডস অফ ডি। এই স্যান্ডস মানে কি, একটা বালু, আর ডি মানে নদী। এটা কি, এটা কিন্তু ন্যাচারাল। তো আমরা বলতেই পারি যে উই কল ইট ন্যাচারাল পয়েন্ট। হ্যাঁ, কি দ্য স্যান্ডস অফ ডি, যে এই দ্য স্যান্ডস অফ ডি এটা একটা কি পয়েন্ট, ন্যাচারাল পয়েন্ট। কিন্তু এর মধ্যে কিন্তু একটা ট্র্যাজেডি একটা ভাব এসে চলে গেছে অলরেডি, যে এখানে এই মেরি মেয়েটা যে নদীর ধারে, হ্যাঁ, এই ডি নদীর ধারে গরুর বা গবাদি পশুর পাল আনতে গেল, সে কিন্তু আর ফিরে এলো না। এটা কিন্তু মেইন থিম এই কবিতার। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই নদীটা, এই ডি নদীটা একটা হিংস্র ভয়ানক, হ্যাঁ, বৈরী। যে তার ওয়েস্টার্ন উইন্ড, হ্যাঁ, তার ভাবটা ছিল কি, যে দ্য ফ্রাইটেন্ডিং নেচার অফ ওয়েস্টার্ন উইন্ড অ্যান্ড টাইড। ওই নদীর জোয়ার ভাটাগুলো ছিল খুবই ভয়ঙ্কর এবং নৃশংস, এই ম্যারি মেয়েটাকে গ্রাস করে ফেলেছে। তো বন্ধুরা, আমরা এই কবিতাটা পড়লাম, এখন দেখব। তো আমরা তো এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করলাম যে এটা কিন্তু একটা ন্যাচারাল পয়েন্ট অ্যান্ড ট্র্যাজিক পয়েন্ট। এটা কিন্তু আমরা একসাথে বলতে পারি এটা একটা ট্র্যাজিক পয়েন্টও, কারণ এখানে ক্যারেক্টার ছিল ফিশারম্যানও ক্যারেক্টার, কিন্তু ফিশারম্যান কিন্তু এখানে মেইন ক্যারেক্টার না, এখানে সাপোর্টিং ক্যারেক্টার। আর এখানে মেইন ক্যারেক্টার হলো ম্যারি, আর ম্যারি অ্যান্ড হার প্যারেন্টস। তো এই ফিশারম্যান এগুলো ছিল তার সাপোর্টিং ক্যারেক্টার্স। তো আর এখানের যে উপাদানগুলো ছিল, আমরা যেহেতু এটা ন্যাচারাল পয়েন্ট বলেই ফেললাম, তো এই যে গবাদি পশুগুলো কিন্তু একটা ন্যাচারাল উপাদান, নদী, বালু, তারপরে ওয়েস্টার্ন টায়ার্ড, হ্যাঁ, স্যান্ডস, ওয়াইল্ড ফ্রম, এগুলো কি, এগুলো কিন্তু সবই আমরা ন্যাচারাল বলতে পারি। সেই জন্য আমরা এই কবিতাটাকে ন্যাচারাল পয়েম অ্যান্ড ট্র্যাজিক পয়েমও বলতে পারি। তো বন্ধুরা, আমরা যে এখান থেকে বেশিরভাগ
সামারি আছে, যে রাইট এ সামারি অ্যাবাভ দ্য পোয়েম ইন ইয়োর ওন ওয়ার্ডস, তোমাদের নিজের ভাষায় এই কবিতার সামারিটা লেখো। এখানে অনেক সময় লিমিট দেওয়া থাকে যে 120 ওয়ার্ড বা 80 ওয়ার্ড এরকম দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। তো আসলে আমরা সামারি বলতে এই যে কবিতাটা পড়লাম এই সারমর্মটা আমরা লিখব, কিন্তু সামারি লেখার সময় অবশ্যই কবিতা এবং কবিতার লেখকের নামটা অবশ্যই মেনশন করতে হয়, না করলে কিন্তু আমরা মার্ক পাবো না, 10-এ 10 পাবো না। তো আর এখানে একটা টাইটেল দিতে হয় যে এই কবিতাটা পড়ে আমরা কি বুঝলাম, কি রিয়েলাইজ করতে পারলাম, এইটা বোঝার উপরে ভিত্তি করে আমরা একটা টাইটেল দিব। আমরা তো জানি কবিতার নাম দ্য স্যান্ডস অফ ডি, কিন্তু এটা বুঝে আমরা কি একটা টাইটেল দিব, আমি আমার মতে একটা টাইটেল দাঁড় করাইছি যে অ্যান আনএক্সপেক্টেড ইনসিডেন্ট অফ ম্যারি। আমরা কিন্তু আসলে মেরির এই ঘটনাটা দেখতে চাইনি বা আশাও করিনি, কিন্তু এই আমাদের ডি নদী, হ্যাঁ, কিন্তু সেটা ঘটায় দিয়েছে। সেই জন্য আমরা এটাকে অ্যান আনএক্সপেক্টেড ইনসিডেন্ট অফ ম্যারি বলেছি। এটা একটা টাইটেল দিয়েছি, আপনারা জানেন টাইটেলের উপরেও মার্ক থাকে। তো হ্যাঁ, আমি এখানে শর্ট সামারিটা লিখছি। আসলে সামারি বলতে কবিতার সামারি, কিছু কিছু কবিতা আছে যার সামারি খুবই ছোট, আবার কিছু কিছু সামারি একটু এক্সপ্লেন করতে হয়। তো বন্ধুরা দেখো, দ্য পয়েম, এখানে লিখেছি দ্য পয়েম দ্য স্যান্ডস অফ ডি ওয়াজ রিটেন বাই চার্লস কিংসলে। আমি কিন্তু বলেছিলাম যে এই যে দ্য স্যান্ডস অফ ডি ওয়াজ রিটেন বাই চার্লস কিংসলে, এই চার্লস কিংসলে এই কবিতাটার লেখক। এখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে কবিতার নাম এবং লেখকের নামটা মেনশন করে দিলাম, তাহলে এখানে একটা সুন্দর একটা মিনিং দাঁড়ায় গেছে, দ্য পোয়েম দ্য স্যান্ডস অফ ডি ওয়াজ রিটেন বাই চার্লস কিংসলে। দ্য স্পিকার, এখানে দ্য স্পিকার রিপ্রেজেন্ট, বা আপনারা বলতে পারেন এখানে এই শব্দগুলোকে আমরা যদি কনভার্ট করে চেঞ্জ করে অন্য অন্য ভাষায় দিতে পারি, ডিসক্রাইব দিতে পারি, ন্যারেটস দিতে পারি, হ্যাঁ, ডিলস উইথ দিতে পারি, এরকম দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সকে স্ট্যান্ডার্ড করতে পারি, তাহলে নাম্বারটা একটু ভালো পেতে পারি। তো আমার কাছে এই রিপ্রেজেন্ট শব্দটা ভালো লাগছে, তাই এখানে লিখেছি দ্য স্পিকার রিপ্রেজেন্ট দ্য স্যাড ডেথ অফ ম্যারি। এই স্পিকার এখানে ম্যারির যে দুঃখজনক মৃত্যুটা, এখানে দুঃখজনক মৃত্যুটাকে এই কবি বা স্পিকার এখানে উল্লেখ করেছেন। এবং শি ওয়াজ অ্যান ইংলিশ গার্ল অ্যান্ড আ প্রেজেন্ট ফার্মার্স ফ্যামিলি ইন ইংল্যান্ড। সে ইংল্যান্ডের একটা ক্ষুদ্র ইংলিশ কৃষক পরিবারের একটা কুমারী মেয়ে ছিল, ভার্জিন মেয়ে ছিল, মেইডেন বা আনম্যারিড গার্ল ছিল। She was an English girl and a peasant family, farmer's family in England. Okay. A stormy day, একদিন ঝড়ের দিনে, তাই না? আমরা তো ওখানে নেচারটা দেখলাম, নেচারটা কেমন ছিল কবিতাতে, দ্য ফাইটেন্ডিং, তাই না, দ্য ইন্টেন্সিটি অফ ক্রুয়েলটি, এরকম নিষ্ঠুরতা, ভয়ঙ্কর আমরা কিন্তু দেখতে পাইছি, তাই এখানে দিলাম অন এ স্টোমি ডে, একদিন ঝড়ের দিনে কি করলো, মানে শি ওয়াজ আস্কড, বা এখানে আমরা বলতে পারি শি, এখানে কিন্তু আমরা একই প্রোনাউন বারবার রিপিটেশন করব না, একটা প্রোনাউন একটা নাম আমরা একবারই ইউজ করব, তারপর আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করব, বা থার্ড মানে প্রোনাউনগুলো ইউজ করতে পারি, কিন্তু নাম কিন্তু আমরা বারবার ইউজ করব না। তাই এখানে মেরি বলেছি, সুতরাং এখানে আর মেরি বললাম না, এখানে আমরা শি এলাম। শি ওয়াজ আস্কড by her parents to go to call the cattle home from the sands of the Dee river. এখানে her parents, তার পিতামাতা এই মেরিকে বলেছিল গরু আনতে, মানে go to, যেতে, to call the cattle home, এই গবাদি পশুকে বাড়িতে নিয়ে আসতে, কোথায় থেকে, from the sands of the Dee river, এই যে ডি নদীর পাড় থেকে, ব্যাঙ্ক অফ দ্য রিভার, ব্যাঙ্ক অফ দ্য ডি রিভার, এই ডি নদীর কিনারা থেকে তার বাবা মা তাকে আদেশ করেছিল গবাদি পশুগুলো নিয়ে আসো। কিন্তু হ্যাঁ, তখন কি করলো, সে সব বাধা বিপত্তি, ঝড়, কোনো কিছু
কি করলো না, তোয়াক্কা না করে সে শি ওয়েন্ট আউট অল অ্যালোন, সে একাই কিন্তু এই অল অ্যালোন ওয়ান দ্য স্যান্ডস অফ দ্য ডি রিভার, সে স্যান্ডস অফ দ্য ডি রিভার্সে একাই চলে গেল। ইন দ্য মেইন হইল, হ্যাঁ, ইন দ্য মিন হইল, কিছুক্ষণের মধ্যেই কি হলো, কিছুক্ষণের মধ্যে দ্য ওয়েস্টার্ন উইন্ড হার্ড কস্ট, হ্যাঁ, the sea to rise and mist also came down, rolling and hit the land. কিছুক্ষণের মধ্যেই ওই যে দ্য ওয়েস্টার্ন উইন্ড হ্যাড কস্ট, তো বলছে যে দ্য ওয়েস্টার্ন উইন্ড এখানে কি করেছে, যে ওয়েস্টার্ন উইন্ড মানে জাগ্রত হয়েছে ওই নদীর যে সমুদ্র ঢেউ এবং তার মধ্যে কুয়াশা ছিল, নেমে আসলো, রোলিং তাকে ঘূর্ণায়মান বা ঘূর্ণার মধ্যে হাইড দ্য ল্যান্ড, ওই মাটির মধ্যে তাকে লুকিয়ে নিল, মানে গ্রাস করে ফেললো ম্যারিকে। কে ঘাস করলো? ওয়েস্টার্ন উইন্ড অ্যান্ড মিস্ট, হ্যাঁ, এবং রেইজ। এই যে সমুদ্রের ঢেউ এবং বাতাসের মধ্যে যে কুয়াশা ছিল এবং এই যে বৈরী বাতাস ওয়েস্টার্ন উইন্ডের, হ্যাঁ, পশ্চিমা বাতাস এবং এই যে ওই সাগরের ঢেউ এবং কুয়াশা কাকে, রোলিং অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, এই মেরিকে মাটির মধ্যে বা বালুর মধ্যে ঢেকে দিল। ওয়ান হার ওয়ে টু দ্য স্যান্ডস অফ দ্য ডি রিভার, এই নদীর যাওয়ার পথে শি ওয়াজ কট, হ্যাঁ, এই জিনিসটা আবার মেনশন হয়ে গেছে, শি ওয়াজ কট বাই দ্য রাইজিং টাইড অ্যান্ড ওয়েস্টার্ন উইন্ড। কি বলেছে সে এখানে, ওই তার ডি নদীর যে সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের যে বাতাসটা তাকে গ্রাস করে ফেলেছে, আটকে দিয়েছে। দ্য নেক্সট মর্নিং দ্য ফিশারম্যান বা সাম ফিশারম্যান ফাউন্ড হার ডেড বডি ইন দেয়ার নেটস। পরের দিন যে এখানে এই নদীতে সচরাচর মাঝিরা এবং মাঝিরা কি করতে যায়, মাছ মারতে যায় তাদের জাল নিয়ে। তো দ্য ফিশারম্যান ফাউন্ড হার ডেড বডি ইন দেয়ার নেটস অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে মাঝিদের জালে তার বডি দেখতে পায়। দে থট দ্যাট, তারা ভাবলো, কারা, দে এখানে এই যে ফিশারম্যানদের উল্লেখ আছে, দে থট দ্যাট, তারা ভেবেছিল হার ডেড বডি টু বি ওয়েট, মানে ওটা তার ডেড বডিকে ভাবছিল যে ওটা আগাছা হবে, এ ফিশ এক ধরনের মাছও হতে পারে, অর আ ফ্লোটিং হেয়ার, ওটা ভাসমান চুলও হতে পারে। অ্যান্ড ফাইনালি দে ওয়েন্ট টুয়ার্ডস, তারা সেখানে গেল, হ্যাঁ, তারা কিন্তু সেখানে গেল। দে ওয়েন্ট টুয়ার্ডস অ্যান্ড brought her dead body and it buried her dead body beside the sands of the sea বা beside the sea. তো তারা ফাইনালি সেখানে এগিয়ে গেল, তার ডেড বডিকে নিয়ে আসলো এবং ওই নদীর নদীর পাশে বা সমুদ্রের পাশে তাকে কবরস্থ করলো। দিস দ্য ইভেন্ট ওয়াজ ভেরি ট্র্যাজিক। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ট্র্যাজিক, যে একটা আনম্যারিড বা ভার্জিন গার্ল গবাদি পশুর জন্য সে নদীর ধারে গেল এবং সে ফিরে আসলো না, হ্যাঁ, সে ফিরে না আসা মানে সে মারা গেছে। তো এটা একটা ট্র্যাজিক, সে বিয়োগান্তক ঘটনা ঘটেছে, আমরা যেটা এক্সপেক্ট করিনি সেটা হয়ে গেছে, সেই জন্য আমরা টাইটেলটা দিয়েছি যে অ্যান আনএক্সপেক্টেড ইনসিডেন্ট অফ ম্যারি। দিস ইভেন্ট ওয়াজ ভেরি ট্র্যাজিক টু দ্য পিপল অফ দ্যাট এরিয়া, ওই এলাকার লোকদের জন্য এই ঘটনাটা খুবই ট্র্যাজিক ছিল এবং মর্মান্তক ছিল এবং মর্মস্পর্শী ছিল। নাওয়াডেজ বর্তমানে boatmen seem to hear Mary was calling the cattle home every years after her death. এখানে যেহেতু স্যান্ডস অফ দ্য ডি, এটা একটা নদী, হ্যাঁ, বছরের পর বছর ওখানে মাঝিরা যাতায়াত করে, কিন্তু ওই ডি নদীর পাড়েই তো মেরিকে কবরস্থ করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। সো তারা ওই কবরের ধার দিয়ে যখন যায় তারা ফিলিং করতে পারে, ইমাজিনারি, তারা কল্পনা করে, গেজ করে যে এখনও আমাদের সেই ভার্জিন মেয়ে, কুমারী মেয়ে ম্যারি আমাদের গবাদি পশুকে আহ্বান করছে। তো অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট poem in our textbook.
তো অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা খুব ভালো করে এই কবিতাটা পড়বে এবং পজ দিয়ে ঠেকে ঠেকে হ্যাঁ সামারিটা লিখে নিবে এবং টাইটেলটা কি লিখতে বলা হয়েছে, যে একটা কবিতার সামারি লিখতে হলে অবশ্যই তোমাকে কবিতার লেখক নামটা উল্লেখ করতে হবে, মেন থিমটা উল্লেখ করতে হবে। এটা 8টা থেকে 10টা লাইনের মধ্যে বা 120 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। এই যদি লিমিট দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, না দেওয়া থাকলেও আমরা 80 থেকে 120 ওয়ার্ডের মধ্যে সামারি লেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, গুড বাই।